প্রিয় দর্শক, একটি দেশের গুরুত্বপূর্ণ মানুষরা যখন একসঙ্গে বসে কোথাও কথা বলেন, তখন দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। কারা কি বললেন, কেন বললেন, কিভাবে বললেন, এবং সেখান থেকেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয় তাদের এই ধারণা। আমাদের মহান জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদ অধিবেশন গতকাল শুরু হয়েছে। বহু কাঙ্ক্ষিত সেই অধিবেশন কেমন হলো, কীরকম হলো, পত্রপত্রিকায় নিশ্চয়ই আজ তার প্রকাশভঙ্গি আছে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। কেমন আছেন? জি, ভালো আছেন। এই রাজনীতি নিয়ে, রাজনীতি তো সব কিছু মিলে গোলাইছে রাজনীতি.com। পত্রপত্রিকার শিরোনাম পড়ি একটু, তারপর আপনার সাথে কথা বলি। দৈনিক প্রথম আলো, সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। সংসদে প্রধানমন্ত্রী বললেন, যুক্তি বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। দৈনিক সমকাল, প্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ভোরে বিয়ের আনন্দ, বিকেলে বর কনে সহ ঝরল 13 প্রাণ। দৈনিক যুগান্তর, উত্তাপ সংযমে নবযাত্রা, জনপ্রত্যাশার সংসদীয় রাজনীতির যাত্রা শুরু। আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বিদায় নেয়, সংসদে রাষ্ট্রপতির ভাষণ। কালের কণ্ঠের শিরোনাম, নতুন উদ্যমে গণতন্ত্রের পথে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়ে নানা স্লোগান ও হট্টগোল ওয়াকআউট। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, রাজনীতিতে দেশপ্রেম ও সাহসিকতার অনন্য প্রতীক খালেদা জিয়া। দৈনিক মানবজমিন, প্রাণবন্ত সূচনা। কালবেলার শিরোনাম, শ্রমিক অসন্তোষের শঙ্কা, 180 গার্মেন্ট কারখানায় ওয়াকআউট দিয়ে যাত্রা করল দীর্ঘ প্রতীক্ষার সংসদ। যায় দিনের শিরোনাম, উত্তাপে নতুন পার্লামেন্টের যাত্রা, বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন। দৈনিক করতোয়া, সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু। খবরের কাগজ, নাটকীয়তায় ভরা প্রাণবন্ত অধিবেশন। আমাদের সময়ের শিরোনাম, কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু। আমার দেশ, রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট। আলোকিত বাংলাদেশ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন, সংসদে রাষ্ট্রপতির ভাষণ। ইনকিলাবের শিরোনাম, কাঙ্ক্ষিত সংসদের যাত্রা শুরু। সংসদকে যুক্তিতর্ক এবং সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই যেটা বলছিলাম যে দেশের মাথা মানুষগুলো যখন একসঙ্গে কোথাও বসেন, তখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়, দেশটা ভালো চলবে, নিশ্চয়ই সেই আলোচনাটা শুরু হবে। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের যে অধিবেশন, সেটা শুরু হলো। আমরা নানা ধরনের উত্তপ্ত দেখলাম, ওয়াকআউটও দেখলাম। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কাঙ্ক্ষিত সংসদ অধিবেশন হবে সব কিছুর কেন্দ্রবিন্দু আলোচনার। তারপর জামায়াত যেটা তারা যেটা বলেছে যে কোনো খেয়াল খুশি বাস্তবায়ন করতে দেওয়া হবে না, আমরা জনগণের কথা বলবো। আর রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়ে ওয়াকআউট করা হলো। তো এই কি দেখলেন আপনি, কি মনে হয় আপনার কাছে? জাতীয় সংসদ না, সবই কোরিলেটেড। সব রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্কের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ, এটাই তো আমাদের সাধারণ প্রত্যাশা। এবং সেখানে আপনার যুক্তি বিতর্ক এগুলো থাকবে, এটা হতেই হবে। এবং এর মাধ্যমেই সেখানে আইন প্রণয়ন হবে, জনকল্যাণমূলক কাজ হবে। এবং এই জনপ্রতিনিধিদের যে কারণে জনগণ ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন, সেই প্রত্যাশার জায়গাটা হলো জাতীয় সংসদ। তো এখন মর্নিং শোজ দ্য ডে, আমরা প্রথম দিনে যা দেখলাম সেটা আসলে সুখকর কিছু বলা যায় না। ওই বললেন মর্নিং শোজ দ্য ডে, তার মানে সকালে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, কিন্তু সকালের সূর্যটাতে আবার ওয়াকআউট হলো। সেখানেই প্রশ্নটা, অর্থাৎ শুরুর দিনে এত কিছু না হলে হয়তো বা ভালো হতো। কারণ এই দীর্ঘ সময় ধরে মানুষ তাকিয়ে আছে এই জাতীয় সংসদের দিকে। তো সেখানেই প্রথমে যেন একটা ধাক্কা আসলো। এবং জাতীয় সংসদের এর আগে আপনি যদি মনে করেন, আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করি,
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এত বিতর্ক, এত আলোচনা, এত সমালোচনা কবে কখন শুনেছে আমার মনে পড়ে না। হ্যাঁ, এটা একটা গথ বাঁধা বক্তব্য হয়, এটা সাধারণত সরকারের বক্তব্য হয়। রাষ্ট্রপতি নিজে কখনোই বক্তব্য লেখেন না, এটা সরকারের পক্ষ থেকে লিখে দেওয়া হয়, ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করে এবং সেটা তোতা পাখির মতো বলা যায় যে রাষ্ট্রপতি বলে যান এটা। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা, কারণ এবারের রাষ্ট্রপতিকে শুরু থেকে বিরোধী দল গুলো, বিশেষ করে জামাত, এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী জোট, তারা তাকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন এবং তার ভাষণ শুনবেন না, তাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানিয়ে আসছেন। তো সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে গেলেন তখন এই অনেকগুলো পরিস্থিতি সেখানে উদ্ভব হলো এবং সেখানে বেশ কয়েকটা প্রশ্ন এসে যায়। ধরুন, যারা দাবি করলেন যে রাষ্ট্রপতির ভাষণ তারা শুনতে চান না, রাষ্ট্রপতিকে বর্জন করতে চান না, তাদের কেউ কেউ কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছিল। হ্যাঁ, তো সেই রাষ্ট্রপতিকে তখন হলো ঠিক ছিল, তখন ঠিক ছিল, এখন ঠিক নেই। এই যে স্ববিরোধিতা, এটা আবার প্রত্যাশিত নয়। আমি উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছি, আবার আমি এখন সংসদ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বলছি যে তাকে বর্জন করতে হবে, তিনি ফ্যাসিবাদের দোসর। তো তখন কি উনি ফ্যাসিবাদের দোসর ছিলেন না? তিনি অবশ্যই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের। আচ্ছা, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুললেন। আপনাকে যদি ছোট্ট করে আরেকটা প্রশ্ন, আমার নিজের যে প্রশ্নটা মনে এসছে, ধরেন আমরা ইতিহাস তো পড়াই, ইতিহাস পড়েই মানুষ বড় হয়। তো আমরা মহামান্য রাষ্ট্রপতির মুখে যে বক্তব্য শুনলাম, আপনি তো বললেন যেটা লিখিত দেওয়া হয়, এটা উনি পড়ে শোনান, কিন্তু যিনি পড়েন তারও তো দায়িত্ব একটা আছে। অবশ্যই। এখন যদি ব্যাপারটা দাঁড়ায় যে মহামান্য রাষ্ট্রপতির, এর আগেও আমরা ইতিহাসের বয়ান শুনেছি, এইবার যে ইতিহাসের বয়ানটা শুনলাম, দৈনিক প্রথম আলো যেটা শিরোনাম করেছে, সময়ের সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্য পাল্টে যায়, তাহলে আমি কোন ইতিহাসটা গ্রহণ করবে আমার তরুণরা, আমার কিশোররা, আমার ভবিষ্যৎ প্রজন্ম? কার ইতিহাসটা? না, এখানে রাষ্ট্রপতির বক্তব্যে যে স্ববিরোধিতাগুলো, কারণ তিনি 3টি সরকারের রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, 3টি সরকারের সময়। তাহলে 3 সরকারই কি তোতাপাকি ছিলেন? এই 3 সরকারই তোতাপাকি, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। কারণ আপনি যদি বলেন যে উনি আওয়ামী লীগ সরকারের, আমি জানি না, আমি সাধারণ নাগরিক, না, এই প্রশ্নটা সবারই, কম বেশি সবারই, কারণ এটা তো বেশি দিন আগের ঘটনা না। উনি যখন শেখ হাসিনা সরকারের সময় উনি যখন রাষ্ট্রপতি নিয়োগপ্রাপ্ত হলেন, তখন অনেক বিষয় কিন্তু মুখরোচক আলোচনা আছে। আপনার নিশ্চয়ই মনে আছে ওনার নিয়োগ নিয়ে যে নাটকীয়তা হয়েছিল, আপনার যে এটা 2 বোনের নিয়োগ এবং এটা কেউ জানে না, এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো আমার তখন আলোচনা হয়েছিল যে প্রথম জানতেও পারেনি, সালাম করার সেই গল্প, এটা তো লোকমুখে বহুল আলোচিত গল্প, এবং প্রশংসা, ওনার নিজের রাজনৈতিক অবস্থান, অনেক বিষয় ছিল। অর্থাৎ উনি এটাকে বিলং করতেন, উনি এটাকে প্রাউড ফিল করতেন। যখন 5 আগস্টের পরে উনি যখন শপথ নেওয়ালেন এবং উনি রাষ্ট্রপতি হিসাবে তখন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গেলেন, তখন কিন্তু তিনি আগের সরকারের সমালোচনা করলেন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রশংসা করলেন। হ্যাঁ, যে তারা ঠিক করেছে, এবং এরকম একটা বয়ান উনি দিলেন। ঠিক গতকালকের যে বক্তব্য ছিল, সেখানে তিনি যেটা বলছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বেগম খালেদা জিয়ার যে গণতান্ত্রিক আন্দোলন, সেটাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন এবং বিএনপিকে অভিযুক্ত করেছেন দুর্নীতিতে, আওয়ামী লীগের সময় যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং আওয়ামী লীগের সময় দুর্নীতির কড়া সমালোচনা করেছেন। তো এখন স্বাধীনতার ঘোষণা প্রশ্নে বিএনপির অবস্থান হলো যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, আওয়ামী লীগ এটা মানে না, তাদের আলাদা একটা রাজনৈতিক বক্তব্য আছে, এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কে স্বাধীনতার ঘোষণা, এটা একটা চিরাচরিত ডিবেট। কিন্তু সেখানে দেখা গেল যে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি এসে একটা অবস্থান নিলেন। বেগম খালেদা জিয়া সেটা তার গণতান্ত্রিক আন্দোলন, সেটা নিয়ে খুব একটা বিতর্ক, স্যালুট, এবং তার মানুষের যে সমর্থন, ভালোবাসা তার প্রতি, সেটা ঠিক আছে। কিন্তু দুর্নীতিতে আবার চ্যাম্পিয়নের যে প্রসঙ্গ, উনি যেভাবে সাফাই গাইতে চাইলেন, সেটা কিন্তু আবার এরকম ছিল না। আওয়ামী লীগের আমলে অবশ্যই দুর্নীতি ছিল, অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু বিএনপির সময় 2001 থেকে 5, সে সময় তো দুর্নীতিতে 4-5 বার টানা চ্যাম্পিয়ন হয়েছিল। তো এটাকে উনি কিভাবে জায়েজ করলেন আমি জানি না। এর আগে উনি বক্তব্য শেষ করতেন জয় বাংলা বলে,
কিন্তু এখন কিন্তু শেষ করছেন উনি বিএনপির যে বয়ান, এখন বাংলাদেশ ওই জিন্দাবাদ জন্যই- বলে। ওই জন্যই আপনাকে এই প্রশ্নটা করেছিলাম, তো যে ইতিহাস কি এরকম নির্মোহ জায়গায় এসে দাঁড়ায় যে ইতিহাসের কাছ থেকে? না, এটা হলো দুঃখজনক হলো যে উনি যেভাবে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, ওনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য সেরকম হওয়া উচিত। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো আমরা সেটা আমরা হয়নি। আমরা এটা একটু এটা একটা দুঃখজনক অন্য বিষয়। আলোচনায় যাই। জি। মহামান্য রাষ্ট্রপতির এই আলোচনা নিয়ে নিশ্চয়ই কথা হবে, এবং আমি জানি না তিনি কিভাবে এই বিষয়গুলোকে নেবেন। প্রতিবাদ, লাল কার্ড, প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট, সবকিছু মিলে আপনি যেটা বললেন যে এরকম নাও হতে পারতো, আস্তে আস্তে হতে পারতো। তা প্রথম দিনে এত উত্তাপ কি দরকার ছিল? প্রথম দিনে এটা অনেকটা বিরোধী দলের পরিকল্পিত বলা তাই। যায়, কারণ তারা আগে থেকেই বলে যেমন আসছে। প্ল্যাকার্ডগুলো তো তৈরি করে আগে থেকে নিয়ে, এবং তারা আগের দিনেও সংবাদ সম্মেলন করেছে, ব্রিফিং করেছে, এবং তারা এরকম যে হবে, উত্তপ্ত হবে, এবং সেটা কিন্তু আগে থেকেই বোঝা গেছিল এটা হবে। তো এটা হলো যে বিরোধী দল হিসেবে তারা মনে করতে পারে তাদের এটা জানান দেওয়া, তাদের শক্তি, অবস্থান, সামর্থ্যটা জানান দেওয়া। তবে এর ভেতরে রেজা ভাই একটা জিনিস ঘটে গেছে, যেটা শোক প্রস্তাব, কয়েকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে যেসব বিষয় হলো সারাদিনে, যে শোক প্রস্তাবের জায়গাটা ঘিরে একটা ধাক্কা খাওয়ার মতো ঘটনা সেখানে ঘটে গেছে, যে যারা যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য যাদের মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, তাদের নামে যখন শোক প্রস্তাব নেওয়া হয়েছে, এটা সরকারি দল, বিরোধী দল দুই পক্ষকেই কিন্তু অনেকেই ব্লেম করছেন, এবং এখানে যে এক ধরনের পরোক্ষ সমঝোতা হয়েছে দুই পক্ষের মধ্যে, সেটাও কিন্তু মানে রাষ্ট্রবিজ্ঞানী বলেন, রাজনৈতিক বিশ্লেষক, এমনকি সাধারণ মানুষও বুঝতে পারছে। এবং দেখেন, এই শোক প্রস্তাবটা কখন হলো? এখন কিন্তু স্বাধীনতার মাস। কোথায় হলো? জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অনুমোদন। আমি একটা বিষয় বলি, যে জাতীয় সংসদের স্পিকার তিনি কিন্তু একজন বীর বিক্রম, শুধু মুক্তিযোদ্ধাই নন, তারও উপরের আমি বলবো যে তিনি একজন বীর বিক্রম। তো এই বিষয়গুলো, এবং কোন দলের কারা এটা দাবি করলেন, তারা হলেন যারা এদেশের স্বাধীনতা চাননি, মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছেন। তো এই বিষয়গুলো কিন্তু চলে এসছে। আমি আপনাকে যে প্রসঙ্গটা তুলতে চেয়েছিলাম, ধরেন আমরা যারা যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ দেখেছি, যারা যুদ্ধ করেছিলেন ওই সময়, আমার বয়স তো তখন খুবই ছোট, যারা যুদ্ধ করেছিলেন তারা আজকে যারা বেঁচে আছেন, তারা যখন এই ঘটনাটা, এই সময়টাকে দেখছেন, আপনি একবার তার ভেতরের কষ্টটা, যন্ত্রণাটা একটু বুঝবার চেষ্টা করেন। জুলাই গণঅভ্যুত্থান স্যালুট করার মতো পরিস্থিতি, একটা পরিবর্তন এনে দিয়েছে, কিন্তু আমরা মহান মুক্তিযুদ্ধের আদর্শ, সেই অবস্থাটা যদি ম্লান করে দিয়ে অন্যটাকে উচ্চকিত করার চেষ্টা করি, সেটা কি দাঁড়ায় আমি জানি না। একটু যুদ্ধের দিকে আসি। হরমুজ প্রণালী নিয়ে এখন নানা ধরনের রাজনীতি হচ্ছে, বিশ্ব রাজনীতি। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। কি মনে হয় বৈশ্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? না, বৈশ্বিক পরিস্থিতি একটা তো আপনার একটা জিনিস মনে আছে কিনা, যখন ইউক্রেন আক্রমণ করছিল রাশিয়া, তখন ধারণা করা হয়েছিল এবং বিশ্লেষকরা অনেক, আরে রাশিয়া কোথায়, একটা ইউক্রেন ছোট্ট একটা, এটা হয়তো উড়ে কোথায় চলে যাবে। কিন্তু এতদিন কিন্তু সেই যুদ্ধ চলছে, এটা থামেনি। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যার গোটা মধ্যপ্রাচ্য জুড়ে শত শত সামরিক ঘাঁটি আছে, প্রায় প্রত্যেকটা দেশে একাধিক সামরিক ঘাঁটি আছে, এবং মনে করা হয়েছিল যে আর ইসরায়েলের মতো দেশ যার পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে, তো ইরান উড়ে কোথায় সারখার হয়ে যাবে। এটা আসলে কিন্তু সেটা হয়নি। এবং এখনকার যে যুদ্ধ অবস্থা এবং যে হুঙ্কার ট্রাম্প দিচ্ছিলেন, তার প্রতিরক্ষামন্ত্রী দিচ্ছিলেন, আসলে কিন্তু বিষয়টা সেরকম নয়। সেরকম যদি হতো তাহলে কত 12-13 দিন বোধহয় হয়ে গেছে, আমি ঠিক সংখ্যাটা ভুলে গেছি, এরকম যে যতদিন হলো, তো তাতে কিন্তু ইরানের হ্যাঁ অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, স্কুলে বোমাবর্ষণ হয়েছে, কিন্তু তারা কিন্তু পিছু হটে না। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়ালো, যে বিশ্ব পরিস্থিতিতে এই যে মানুষের পৃথিবীটা একেবারে অন্য রকমের একটা বিপদসংকুল জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিটা মোকাবেলা যখন হবে না, চেষ্টা করবে সবাই, তখন দেখা যাবে আর করা যাবে না, এটা তো নানা রকম মানে চক্রে আটকে যাচ্ছে বিষয়টা। যেমন সে ইরান তার প্রতিবেশী দেশগুলোর উপর, সে সরাসরি যেহেতু যুক্তরাষ্ট্রের উপর পারছে না, তার সামরিক ঘাঁটিতে গিয়ে হামলা করছে। তো এতে ক্ষতি হচ্ছে কি, তার প্রতিবেশী দেশ, একটা মুসলিম দেশ বা ছোট একটা সাজানো গোছানো দেশ, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তো এটা তো একটা চক্রের মতো, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, পেঁচিয়ে ধরে। পৃথিবী। একদম একটা আপনি যেটা বলছিলেন হরমুজ প্রণালী, কোথায় ইরানের মধ্যে একটা হরমুজ প্রণালী, একটা বটলনেক, তো এটা এখন সারা বিশ্বের আলোচনা। কেন? এখানে বিশ্বের মানে 5 ভাগের 1 ভাগ তেল এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, এবং এটার উপর তেলের দাম ওঠানামা, পণ্য পরিবহন, অনেক কিছু সবকিছু নির্ভর করে একেবারে। একেবারে। ঈদের ছুটি শুরু হলো, সামনে শুরু হবে আর কি, কিন্তু গতকাল যে দুর্ঘটনাটা হলো, একটি পরিবার ভোরে বিয়ের আয়োজন, আপনি চিন্তা করেন, বরকনের বিয়ে আয়োজন, বিকেলে তাদের লাশ 14 জন মারা গেল। এই যে সামনে ঈদের যাত্রায় এই যে ছোটাছুটিটা শুরু হবে, আমরা কি আসলে খুব প্রস্তুতি নিচ্ছি বলে মনে হয়? যে একটা হলো যে কালকের যে ঘটনাটা, এটা আসলে বুক ফেটে যাওয়ার মতো ঘটনা। চিন্তা করা এটা যায় সহ্য করা যায় না, চিন্তা করা যায় না। হ্যাঁ, আপনি একটা চিন্তা করেন না যে ভোরে বিয়ের প্রস্তুতিতে বরকনে সেই আনন্দমুখর একটা কল্পনা করেন, কল্পনা। এটা একদম মানে বিকেল বেলা দুজনই নেই, মানে নাটক, রহস্য, সিনেমা সবকিছুকে হার মানায়। এটা যে কত কষ্টকর একটা ব্যাপার। এবং এই ঈদ যাত্রায় একটাই, মানে এই পবিত্র রমজান মাসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যাতে এরকম কোনো মানে যে মায়ের কাছে ছুটে যাচ্ছে, যে সন্তানের কাছে মায়ের ছুটে কাছে যেন যাচ্ছে, যেতে পারে। হ্যাঁ, সে যেন তার সন্তানের কাছে, যে স্ত্রীর কাছে, যে মায়ের কাছে, বাবার কাছে সে যেন যেতে পারে সুস্থভাবে, সুন্দরভাবে। এবং চালকরা যেন সেভাবে সতর্ক হন। অনেকটাই তো ডিপেন্ড করে চালকদের উপরে। একেবারে শেষের দিকে ক্রিকেট চলছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্রিকেট লড়াই, ওয়ানডে ফরম্যাটটা আমাদের অনেক আশা জায়গায়। আমরা প্রথম ম্যাচটি জিতেছি অনেক ব্যবধানে, কিন্তু আজকেও তো সেই আশা করতেই পারি যে আজকে আমরা একটু ম্যাচটা। হ্যাঁ, অবশ্যই আমাদের চারিদিকে যে দুঃখ, কষ্ট, বেদনা, তার মাঝখানে এই একটু আলো খেলাটা চাই, একটু আলো আলো চাই। মানুষের আনন্দ, বিনোদন এই খেলাকে কেন্দ্র করে, ক্রিকেটকে কেন্দ্র করে। তো সেই, এবং বিজয়ের মাস সামনে, ঈদ, রমজান, সবকিছু মিলায় এই আনন্দটা যেন আমাদের মাঝে, আমাদের ক্রিকেট প্রেমীদের মধ্যে ফিরে আসে। বইমেলা শেষ হচ্ছে, আর মাত্র 2 দিন আছে, 15 তারিখ শেষ হচ্ছে, এবং এবারের আলোচনাটা ওইভাবে এসছে যে এবারের ঈদে অন্তত আসেন সবাই, আমরা এই জামা কাপড় অন্যান্যর সাথে আমরা একটু বই উপহার দেই। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই এই কথাগুলো বলেছেন। তা আমরা তো এই অনুষ্ঠান থেকে আশা করতেই পারি যে বই হোক এবারে শ্রেষ্ঠ উপহার। অবশ্যই বই তো সবসময়, শুধু ঈদে কেন, বই যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আচার অনুষ্ঠান, জন্মদিন, বিয়ে, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের অমর একুশে বইমেলা এবার জমেনি, প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, বই হোক এবারে ঈদে শ্রেষ্ঠ উপহার, আসলেই তাই, বই কিন্তু ভালো বন্ধু। আপনি বই পড়ার অভ্যাসটা আবার শুরু করুন, দেখবেন অনেক অনেক সংকট কেটে যাবে, অন্তত মানসিক সংকট। ভালো থাকবেন, খোদা হাফেজ।